আমি এখন মাননীয় সদস্য জনাব সাজ্জাদুল হাসান নেত্রকোনা 4 তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের জন্য মাননীয় অর্থমন্ত্রী এই মহান সংসদে যে বাজেট পেশ করেছেন তার উপর আলোচনার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আবার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিনম্র শ্রদ্ধা জানাই 1975 সনের 15ই আগস্ট সেই কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব সহ তার পরিবারের যে 18 জন শহীদ হয়েছেন তাদেরকে। তার এই ধারাবাহিকতায় 1975 সনের 3রা নভেম্বর জেলখানায় নির্মমভাবে শহীদ জাতীয় 4 নেতা, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, বিনম্র শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি তাদেরকে শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের। মাননীয় স্পিকার, একটা জিনিস সবসময় আমরা লক্ষ্য করি যখন এই মহান সংসদে বাজেট পেশ করা হয় তখন এই দেশের কিছু কথিত সুশীল সমাজের প্রতিনিধি বা যারা বিভ্রান্ত ছড়াতে চান তারা বাজেটটি পেশ করার সাথে সাথেই এই বাজেট ভালো হয়নি, এই বাজেট গরিব বান্ধব হয়নি, এই বাজেট ধনী লুটেরাদের বাজেট হয়েছে, এটা 15 বছর যাবতই শুনে এসেছি। কিন্তু পরিসংখ্যান যদি আমরা দেখি, আমি সেই পরিসংখ্যানে বিস্তারিত যাচ্ছি না কারণ আমার আগে অনেক মাননীয় সংসদ সদস্যগণ এখানে সেগুলো উদ্ধৃত করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ এবং ডিজিটাল ক্ষেত্রে তো মাননীয় সংসদ সদস্য বিস্তারিত বলেছেন। মাননীয় মন্ত্রী মহোদয় ডিজিটাল আর্কিটেক্ট হিসেবে পরিচিত মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যে অভাবনীয় সাফল্য বাংলাদেশে নিয়ে এসেছেন তা আজকে আমরা সকলেই সেটা উপভোগ করছি। এই কিছুদিন আগে যখন কোভিড ছিল আমার সেটা মনে পড়ে, কোভিডের সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাটি দেশকে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে একতাবদ্ধ রেখেছিলেন এবং আমি একদিন সাতক্ষীরাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পৃক্ত হয়েছিলেন। তিনি জিজ্ঞেস করছিলেন সেখানে, এবং সিরাজগঞ্জেও তখন সম্পৃক্ত হয়েছিলেন, যে সিরাজগঞ্জে যে দুধ হচ্ছে এই করোনার সময়, এই দুধ যারা বিক্রি করে তারা কিভাবে সেটাকে বাজারজাত করবেন বা কিভাবে সেই দুধটাকে প্রিজার্ভ করা যায়। তখন সেখানে যারা দায়িত্বরত ছিলেন তারা কিন্তু সেই 1000 লিটার দুধ পনির বানিয়ে সেটা সেখানে তখন সংরক্ষণ করেছিলেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে বসে থেকেই সারা দেশকে পরিচালিত করেছিলেন এই ডিজিটাল আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের যে ডিজিটাল প্ল্যাটফর্ম, তার মাধ্যমেই আজকে আমরা সেটা উপভোগ করছি। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের জন্য মাননীয় অর্থমন্ত্রী, আমাদের বিচক্ষণ অর্থমন্ত্রী যিনি বাজেট পেশ করেছেন তার কিছু সংক্ষেপে আমি এখানে তুলে ধরতে চাই। এই যে বাজেট দেওয়া হয়েছে তার আকার হয়েছে 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2% এবং এই বাজেট পরিচালনা সহ অন্যান্য খাতে মোট 5,32,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,65,000 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। 2023-24 অর্থ বছরের বাজেটের চেয়ে প্রবৃদ্ধি হচ্ছে 1.4%, তবে সংশোধিত বাজেট হিসাবে এই প্রবৃদ্ধি হচ্ছে 8.25%। অনেকেই বলে থাকেন যে বাজেটের আকার কিছুটা সীমিত হয়েছে। অবশ্যই এটা করা হয়েছে ভূ রাজনৈতিক এবং বৈশ্বিক যে অর্থনীতির অবস্থা সেটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, 2022 সনে যখন বৈশ্বিক করোনার বিপর্যয় চলছিল
তখন কি অবস্থা ছিল সারা পৃথিবীর। সেই সময় যে প্রবৃদ্ধি ছিল, আমরা যদি সেই প্রবৃদ্ধির দিকে তাকাই তখন দেখি যে বৈশ্বিক প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল। একইভাবে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল ওইসব দেশও কিন্তু প্রবৃদ্ধির হার ঋণাত্মক ছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুদক্ষ পরিচালনায় বাংলাদেশ সেই অগ্রযাত্রা ঠিকই রেখেছিল এবং আমাদের দেশে প্রবৃদ্ধির হার কিন্তু ধনাত্মক ছিল, যা প্রায় 2.5% উপরে ছিল। তাই তিনি সেই কোভিড মোকাবেলা এমনভাবে করেছিলেন, অনেকেই তখন তাচ্ছিল্য করে বলেছিলেন যে করোনার যে বিপর্যয় নেমে এসেছে সারা পৃথিবীতে, এর ছোঁয়া যদি বাংলাদেশে লাগে তাহলে ঢাকা শহরে লাশের পর লাশ পড়ে থাকবে। কিন্তু দেখা গেছে যে তিনি সুদক্ষভাবে সেটা পরিচালনা করেছেন বলে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন। একইভাবে এই করোনার বিপর্যয়ের সময় আমরা কিন্তু অর্থনীতিকে কিছুটা সামলিয়ে নিতে পেরেছিলাম। তারপর আসলো ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধে কি হয়েছে, আমরা যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, 1982 থেকে 2021 পর্যন্ত দীর্ঘ 40 বছর সেখানে মুদ্রাস্ফীতি ছিল 2.73%। কিন্তু যখন এই ইউক্রেন যুদ্ধ শুরু হলো, তাদের সেই মুদ্রাস্ফীতির হার কিন্তু 10%কে ছাড়িয়ে গিয়েছিল। সেই মুদ্রাস্ফীতি লাগাম টেনে ধরার জন্য মাননীয় স্পিকার, আপনি জানেন যে সোফার যেটা বলে, তারা রেট বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রে। একইভাবে ইউরোপেও মুদ্রাস্ফীতির তাদের সুদের হার বাড়িয়ে দিয়েছে। এই জন্যে ডলারের কিছুটা সংকট দেখা দিয়েছে। অবশ্যই সেই জন্যে আমাদের টাকার কিছুটা অবমূল্যায়ন হয়েছে। কিন্তু আজকে যে এডিপির আকার আমাদের এখানে উপস্থাপন করা হয়েছে এই সংসদে, 3 মিনিট শেষ করবেন। মাননীয় স্পিকার, একটু 5 মিনিট দিলে আমি দয়া করে শেষ করতে পারি। আজকে যে অবস্থা, আমাদের বাংলাদেশ ব্যাংক যে সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করেছে, অবশ্যই সেটা মুদ্রাস্ফীতির আকারকে লাগামকে টেনে ধরবে এবং একই সাথে অর্থ মন্ত্রণালয় তাদের ব্যয় সাশ্রয়ী যে রাজস্ব নীতি দিয়েছে, সেটাও আমাদেরকে ইনশাল্লাহ সেই যে একটু সংকটে যাচ্ছে সেটা অতিক্রম করতে সহায়তা করবে। মাননীয় স্পিকার, এখানে আমি একটু বলতে চাই আমাদের এলাকার বিষয়ে। মাননীয় সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী মহোদয় আছেন। আমাদের ময়মনসিং থেকে নেত্রকোনা হয়ে ধর্মপাশা পর্যন্ত সুনামগঞ্জের একটা উপজেলা, সেটা 4 লেনে উন্নীত করা দরকার। যুক্তিটা হচ্ছে যে আমরা জানি যে সুনামগঞ্জে ওখানে কিন্তু সরাসরি কানেক্টিভিটি হচ্ছে। একই সাথে সোমেশ্বরীর যে বালু, সেই বালু কিন্তু সারা দেশে পরিবহন করে নির্মাণ কাজে আসতে হয়। এতে প্রচুর যানজটের সৃষ্টি হয়, দুর্ঘটনা সৃষ্টি হয়। তাই এই নেত্রকোনার এই সড়কটি 4 লেনে উন্নতি করার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে অনুরোধ করছি। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বেসামরিক বিমান ও পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি করেছেন, আমি সেই জন্য কৃতজ্ঞতা জানাই। সৈয়দপুর যে বিমানবন্দর আছে, সেই বিমানবন্দরটি একটা আঞ্চলিক হাবে পরিণত করার জন্য সেই নির্দেশনা ছিল, কিন্তু ভূমি অধিগ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে 5,000 কোটির প্রস্তাব করা হয়েছে মাননীয় অর্থমন্ত্রীর কাছে। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় দিনাজপুরের লোক, তিনি আবার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন সেই বিমানবন্দরটা যেন সেই কাজ ত্বরান্বিত হয়। আমি অনুরোধ করব মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে আমাদের এই আঞ্চলিক হাব যদি হয়, তাহলে নেপাল, ভুটান এবং ভারতের সাথে একটা যোগাযোগ স্থাপিত হবে, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে। কারণ এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আমাদের প্রবৃদ্ধির হার কিন্তু খুবই কম, মাত্র 0.3%, যা ভারতে 1.5%, আরব আমিরাতে 13%। তাই আমাদের যদি এটা বাড়াতে হয়, নিশ্চয়ই আমাদেরকে সেইভাবে চিন্তা করতে হবে। বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় হয়তো এখানে আছেন, আমি শুধু একটু বলবো যে মার্কেট যে স্ট্রাকচার, সেই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা দরকার। আমাদের দেশে একটা কম্পিটিশন কমিশন রয়েছে, যুক্তরাষ্ট্র এরকম কম্পিটিশন কমিশন আছে, ভারতেও কম্পিটিশন কমিশন রয়েছে,
কিন্তু আমাদের কম্পিটিশন কমিশনকে আরেকটু জোরদার করা দরকার, যাতে মনোপলি বিজনেস বা মার্কেট স্ট্রাকচারে হঠাৎ করে দাম বাড়িয়ে দেওয়া এই জিনিসটা যাতে ভালো করে মনিটর করা হয়, শেষ করবেন মানুষ যাতে স্বস্তিতে মাননীয় থাকে। সদস্য। আমি সব শেষে শুধু বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী কোনো সময় সব সময় সেই কঠিন অবস্থাকে মোকাবেলা করে আজকের এই অবস্থানে এসেছেন। তাই সমস্ত বাধা অতিক্রম করে এই দেশকে উন্নত বাংলাদেশে পরিণত করার জন্য তিনি যে স্বপ্ন দেখেছেন, আমাদেরকে দেখিয়েছেন, তা অবশ্যই তার নেতৃত্বে আমরা পাবো এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ মাননীয় সদস্য।